জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা, সাথে আছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব, সাথে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনও রাজশাহী থেকে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি নিজ যোগ্যতায় বসেননি, আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে তার কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে এমন কথা বলেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য নিয়োগ হবার কথা সিনেটের মাধ্যমে। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যদি সরকার প্রধান নিয়োগ দিতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিলে কোনো সমস্যা তো হবার কথা না, তাই না? আমি আপনার কথার সাথে অনেকটাই একমত এই কারণেই যে গত 9 মাসে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি ফ্রম ডে ওয়ান। সেই প্যাটার্নটা হচ্ছে, শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা, একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ, একটা 15 বছরের বিভৎস সময় আমরা পার করেছি, সব কিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে 100-র উপর মাজার ভাঙা হয়ে গেল, আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো, আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে, হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডালাইজ করা হচ্ছে। সকল কিছুই আমরা দেখতে দেখতে এমন একটা সময় আসলাম, মাঝামাঝি সময়ে, যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব। অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করে তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সো ঠিক একই রকমভাবে উনি বললেন এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে, মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি। না, এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি, কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন। দেখুন, 32 নাম্বার ভাঙা হলো, আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে, তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না, কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা কিন্তু ঠিকই যেতে পারলো এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে, এই ধরনের মবক্রেসি যদি চলতে থাকে, তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বা কি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে। এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি, এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা। আপনি দেখুন, কেবলমাত্র বিএনপি ছাড়া আর যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো। কেন ভালো? এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে, গত 3 মাস বা 4 মাস হয়েছে তাদের বয়স, এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে, আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে, আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের
আপ্রাণ একটা চেষ্টা আছে নিকোল, আমি নিজে তো জনসভা করি, আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি, সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায়। সো আপনি এমন ভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন, এমন ভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা, আসলে মাথা কিন্তু কিছুই না, ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায়, ভ্যান গাড়িটিও দেখা যায়। সো যাই হোক, মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর, বাট ওখানে যারা উপস্থিত তাদের তো আর বুঝতে বাকি নাই যে দলের আসলে অবস্থা কি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেমন বললেন মিডিয়া চেষ্টা করছে এনসিপির সমাবেশে লোক দেখানোর, সেটা নিয়ে আপনার সঙ্গে কথা হবে, কারণ আপনার দলের মহাসচিবও মিডিয়ার বিরুদ্ধে এইরকম একটি ষড়যন্ত্রের বা অ্যালিগেশন তুলেছেন। আসবো আমি আপনার কাছে। ডক্টর মির্জা গালিব, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক এক নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলেন এখানে আপনি নিজ যোগ্যতায় বসেননি। পরে অবশ্য গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি উত্তেজনার বশে বলে ফেলেছেন, খুব বেশি ভেবেচিন্তে আসলে তিনি বলেননি। আপনার কি মনে হয় শিক্ষক ও ছাত্রের কেমন সম্পর্ক হলে উত্তেজনার বশে এমন কথা উপাচার্যকে বলা যায়? মধুর, তিতা, টক নাকি অদৃশ্য নিয়োগকর্তা? ডেফিনেটলি এটা ইনকারেক্ট এক্সপ্রেশন, যেটা পরবর্তীতে উনি দুঃখ প্রকাশ করেছেন। আমি বোধহয় সেটি আসলে রাইট এক্সপ্রেশন। যেই সিচুয়েশনে এই কথাটা বলেছেন, ওই সিচুয়েশনকে যদি আমরা দেখতে চাই, আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাসে যে এক ধরনের পাওয়ার হোল্ড করে, এক ধরনের মাসল রাজনীতি করে, এটা তাদেরকে যেভাবে এম্পাওয়ারমেন্ট করে তার একটা এক্সপ্রেশন হয়তো এখানে আছে। কিন্তু এই ঘটনার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, আমাদেরকে সেটাও দেখতে হবে। যেটা রুমিন আপা বলতেছেন যে আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি, আমি মনে করি যে শুধু একটা ট্রমা না, আমরা একটা রিফর্ম পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সেই রিফর্ম পিরিয়ডটার দুইটা বিন্দু আছে। একটা বিন্দু হলো গত 15-16 বছরে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, কোথাও প্রফেশনালিজম নাই। আমি আপনাকে স্পেসিফিক এক্সাম্পল দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির একজন শিক্ষক, খুব সম্ভবত উনি জিয়া পরিষদে ছিলেন, উনি লিখেছিলেন অথবা কোনো একটা বক্তব্যে বলেছিলেন যে জিয়াউর রহমান হলো স্বাধীনতার ঘোষক। এই কারণে ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে স্যাক করা হয়েছে, ওনার চাকরি চলে গেছে সিন্ডিকেটে। সিন্ডিকেট কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে, সেখানে শিক্ষকরা আছেন, ইলেক্টেড লোকেরা আছেন, তারা মিলে তার চাকরি শেষ করে দিছে। এখন আমি যদি প্রশ্ন করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা এটা হইতে দিলেন, এটাকে সেলিব্রেট করলেন, তারা প্রফেশনালিজমের ঠিক কোন মানদণ্ডে আছেন? এখন আপনি যদি ওই শিক্ষকদের একটা সবাই বলেন যে আমি এখন গণতন্ত্র চর্চা করব, হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি দ্যাট উইল বি? এটা তো কোনো স্ট্যান্ডার্ড নাই। তো এই যে আমরা 17 বছর একটা দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রফেশনালিজমের 12টা বাজায় দিছি, ধ্বংস করে দিছি, সেখান থেকে আমরা একটা রিবিল্ড করতে চাই। তাহলে আপনি রিবিল্ড যদি আইডিয়ালি করতে চান তাহলে আমি সব কিছু আইন অনুযায়ী করব, কিন্তু এটা তো আমরা পারতেছি না। আমাদের সরকার এখন পর্যন্ত উইক। আপনি যদি বর্তমান সরকারকে দেখেন, তাদের ইন্টেনশন ভালো আমি বলবো, কিন্তু তাদের পারফরমেন্স অত্যন্ত উইক। পুলিশ ডিপার্টমেন্টকে যদি দেখেন, অত্যন্ত উইক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র রাজনীতি যদি দেখেন, আমরা যে স্ট্যান্ডার্ডে চাইতেছি সে স্ট্যান্ডার্ডে নাই। তো আমি মনে করি যে এই রিফর্ম পিরিয়ডটাকে আপনি যদি আইডিয়ালি ডিল করার চেষ্টা করেন 100%, এটা পারফেক্ট হবে না। তাহলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 17 বছরে আওয়ামী লীগ যে সমস্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে তাদের মতামতের উপর আপনার ডিপেন্ড করতে হবে, দ্যাট ইমপারফেক্ট, কারণ তাদের নিয়োগ প্রক্রিয়া ঠিক হয় নাই, দলবাজি করে তাদেরকে নিয়োগ দিচ্ছে। কাজে আমাদেরকে রিফর্ম পিরিয়ডে মাঝামাঝি জায়গায় থাকতে হবে। জি, ফয়েজ আহমদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন এ সময় যারা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্ব চেয়ে নেননি, আমরা হাতে পায়ে ধরে তাদের দায়িত্ব দিয়েছি। উপাচার্যদের নিয়োগ আসলে হাতে পায়ে ধরে হয়েছে নাকি কেউ তাদের দয়া করে বসিয়েছে? ভবিষ্যতে কি এসব নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আজ যা হচ্ছে, এখন যা হচ্ছে, এর সব বিষয় নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার সুযোগ আছে, সব কিছু নিয়ে সব সময়। ভবিষ্যৎ আপনার কাছে অবধারিত এবং উন্মুক্ত থাকবে প্রশ্ন তোলার জন্যই, এবং এই প্রশ্ন তোলার সংস্কৃতিটা থাকুক, সেটা গণতান্ত্রিক চর্চার জন্য খুব জরুরি। সুতরাং আপনি খেয়াল করলে দেখবেন যে এমন এক বাস্তবতার মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে যেখানে আপনি সত্যিই তো আপনি কোনো প্রতিষ্ঠানে, যেমন কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে পদোন্নতি প্রমোশনের জন্য মানুষের হুড়োহুড়ি লেগেছে, কোনো জায়গায় ঠিক যোগ্য লোক পাওয়া যাচ্ছে না, এই বাস্তবতা তো আছে। এখন ভাই যেটা বলছিলেন, লাস্ট 17 ইয়ার্সে কী হয়েছে, সবগুলি অ্যাপয়েন্টমেন্ট পিয়ন পর্যন্ত, পিয়নের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রেও এমপি মন্ত্রীদের ডিও লেটার নিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো সেই বাস্তবতায় আপনি যখন একজন অন্তত পরিচ্ছন্ন ইমেজের একজন মানুষকে এক জায়গায় বসাতে চেষ্টা করবেন, সেই জায়গায় তাকে হয়তো হাতে পায়ে ধরে বলা, আপনি যেটা কোট অ্যান্ড কোট বলছেন, অনেক সময় অনুরোধ করতে হচ্ছে, নানান যোগ্যকে অনুরোধ করে রাজি করাতে হচ্ছে।
সো এই বাস্তবতায় আপনি যদি অনুরোধ করে কেন রাজি করাতে হয়েছে এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠে, নিশ্চয়ই ভবিষ্যতের সেই প্রশ্নের সময় এই প্রেক্ষাপটে তখন হারিয়ে যাবে না, প্রেক্ষাপটটা সামনে আসবে। প্রশ্ন তোলার সুযোগ সবসময় থাকবে। জি, আপনি বলেছেন মব একটি আওয়ামী ন্যারেটিভ, কখনো কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে, আবার কখনো ছোটখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে। সবকিছুকে এভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগার। নতুন একটা টার্ম। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরেই বলেছেন সাম্প্রতিক সময়ে সারা দেশে মবের ঘটনা বেড়েছে, তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি সফট আওয়ামী লীগার? কেন, আপনার কেন মনে হচ্ছে? তিনি তো বলেছেন যে সাম্প্রতিক সময়ে সারা দেশে মবের ঘটনা বেড়েছে, তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি তো বেড়েছে বলেছেন। আমি কি বলেছি? আপনি বলেছেন যে মব, কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে, আবার কখনো ছোটখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে। সবকিছু এইভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগার। অধিকাংশ, জি, অধিকাংশের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা নেই। উনি তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি শুধুমাত্র আমার যেই বক্তব্যের প্রেক্ষিতে আপনি বললেন, আমার বক্তব্যের এই অংশটুকুকে নিয়ে যদি বলেন, আপনার কাছে মনে হবে আমি মবকে কোনো না কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা করছি। এটা ব্যক্তিগতভাবে আমি এই প্রক্রিয়ার পক্ষে নয়, আমি এই কালচারেরও পক্ষে নয়। কিন্তু আপনি কেউ যদি মবের বিরুদ্ধে কথা বলেও সেটা অযৌক্তিক ভাবেও বলে, তাকে কি আপনি সফট আওয়ামী লীগার আপনি তো বলছেন আমি সুনির্দিষ্টভাবে কাউকে কোনো ট্যাগ দিইনি। বুঝতে হবে আপনাকে, ট্যাগের ঝামেলাটা কখন হয়, বরঞ্চ এই কথা বলে আমি নানান ধরনের ট্যাগ খেয়েছি, সেটাকে তবু আমি মব বলছি না। আপনি আপনার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। দেখুন, আপনি বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি মব বলেছি ওইটাকে? আপনার যদি মনে পড়ে, আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি? জাফরুল্লাহ চৌধুরীকে শহীদ মিনারে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমরা কি মব বলেছি? মাহবুবুল্লাহকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যেভাবে অপমানিত করা হয়েছে, কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি? যেটা মব হোক, অসুবিধা নেই, সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না, করছি না। কিন্তু বিষয়টি হচ্ছে কি, বিষয় হচ্ছে আপনি এই এক মব এই শব্দের উপর দাঁড়িয়ে অপরাপর সকল বিষয়কে জেনারেলাইজ করে পুরো ব্যবস্থাটাকে আপনি ঠেলে দিচ্ছেন এমন এক জায়গায় যে মনে হয় যে আপনি সম্পূর্ণ একটি রেডিমেড জিনিস পেয়েছেন, যেটা খুবই আইডিয়াল, খুবই ডেমোক্রেটিক অবস্থা, সুশাসন যেখানে শতভাগ রয়েছে, সে জায়গায় নিয়ে আপনি কাজ শুরু করেছেন। সেখানকার সব প্রতিবাদ, সব বক্তব্য, সবকিছুই মব। এটা করার মধ্য দিয়ে আপনি আজকে ধরুন, আমি কোনো কিছু মেনশন করছি না, সুনির্দিষ্ট করছি না, আজকে আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো একটা অ্যাটাককে মব বলছেন, বড় মব বলছেন, কালকে আস্তে আস্তে আগাতে থাকবেন, তারপর আপনার কাছে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী, আপনি বলতে আপনাকে বলছি, তো আপনার সংজ্ঞা অনুযায়ী আপনি হঠাৎ করে আবিষ্কার করতে সক্ষম হবেন, সিরিয়াসলি সক্ষম হবেন, এবং সকল এলিমেন্ট আপনার সামনে হাজির হবে যে 5 আগস্ট যে গণভবন ভাঙা হয়েছে সেটাও মব। সেই জায়গায় কি যাবো আমরা কি সেই জায়গার জন্য উদ্ধার হয়েছি একটি ফেসিবাদের জায়গা থেকে? না। আবার একই সঙ্গে আপনি যখন কোনো সকল মতকে দমিয়ে রাখবেন, চাপিয়ে রাখবেন, সেটার এক ধরনের আউটবাস যখন হবে, হঠাৎ করে যখন জাপি ওপেন হয়ে যাবে, তখন নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকবে। এগুলি সোসাইটিতে, আপনি ধরুন আপা যখন বলছিলেন রেফারেন্সে মাজারে হামলার কথা বলেছেন, সত্য, অনেকগুলি মাজারে হামলা হয়েছে, নানান জায়গায় নানান ঘটনায় নানান লোকদের গ্রেফতার করা হয়েছে। আপনি সেটা কমে এসেছে কিনা দেখুন। তাহলে যখন এই মাত্রাটা আগে বেশি ছিল, সেই সময়ে আমরা এই ব্যাপকতার মধ্য দিয়ে এটাকে মব বলিনি। তাহলে মাত্রাটা যখন কমে আসছে, আমরা মব বলে একটা জিকির তুলছি, যেন অন্যান্য সকল প্রতিবাদী মব হয়ে যাচ্ছে। দেখুন, একজন ইউনিভার্সিটি শিক্ষক, উনি বিদেশে গিয়ে বলে এসেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের গণহত্যা করা হচ্ছে। সেই মানুষটিকে যখন সেই ইউনিভার্সিটিতে আবার প্রমোশনের জন্য শর্টলিস্ট করা হয়, শিক্ষার্থীরা যদি তার প্রতিবাদ বাহিরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, সেটাকে আমি কোন কারণে আমি সেটাকে মব বলবো? আমি কি ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ করিনি কখনো? পটিয়ে যা হয়েছে, পাটগ্রামে যা হয়েছে, সেগুলো কি আপনার সংজ্ঞা অনুযায়ী? আমি আপনাকে পরিষ্কার বলি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না। ফয়েজ আহমদ, সেটাকে কি আসলে আপনাদের সংজ্ঞা অনুযায়ী সেটা কি প্রেসার গ্রুপ, না তারা সফট আওয়ামী লীগ? দেখুন, আমি আপনাকে বলছি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না, এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা বলিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যই আপনি দেখছেন পরিষ্কার, সেটা তো সরকারের বক্তব্য। কিন্তু আমাদের কনসার্নের জায়গা হচ্ছে, আমরা যখন এই সরকারের যে উনি বলছেন সরকার দুর্বল এরাও একটা অন্যতম কারণ কি জানেন? ইন্টেনশন ভালো, পারফরম্যান্স উইক। সেটা এখন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে 8 আগস্ট সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকার চেষ্টা করেছে সবকিছু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আইডিয়াল প্রসেসের মধ্যে দিয়ে এগোবে। এই আইডিয়াল প্রসেসে এমন এক জায়গা থেকে এগোনো শুরু করেছে যেটা পরিবেশটা আমরা ওই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না।
দেখুন আপনি গণমাধ্যম কর্মী, আপনি দেখুন কোন কোন গণমাধ্যম স্বাধীনতার চূড়ান্ত ভোগ করতে গিয়ে কতটুকু স্বাধীনতা সেটারই লিমিট ক্রস করে যাচ্ছে। আপনি কে একজন ফেসবুকে কি লিখছে সেটা ফটো কাট করে ছড়িয়ে দিচ্ছে। সীমা থাকে নাকি? স্বাধীনতার সীমা থাকে ডেফিনেটলি। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার সীমা আমার সংবিধান করে দিয়েছে। আপনি স্বাধীনতার সীমা থাকবে না এই এমন কোনো স্বাধীনতাই নেই। সুতরাং ওই জায়গা থেকে আপনি দেখেন একটা আইডিয়াল পরিস্থিতির যেমনটি হওয়া দরকার তেমনটি হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করার প্রাথমিক ভিকটিম কিন্তু এই সরকারই। এই সরকারের উপর আপনি মব বলে চাপিয়ে দিচ্ছেন, বরঞ্চ এই মব বলে আপনি সরকারের বিরুদ্ধে এক ধরনের মব ক্রিয়েট করছেন। জি, আপনি মনে করছেন মব বললে আসলে সরকারের বিরুদ্ধে মব ক্রিয়েট হয় কখনো কখনো। আমি আক্তার হোসেনকে পেয়েছি। আক্তার হোসেন, আমাদের দেশের ভোটাররা 200 টাকায় ভোট বিক্রি করে না? এখন আপনারা যদি 200 টাকায় 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না। কথাগুলো বলেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। আক্তার হোসেন, 2024-এর নির্বাচনে টাকা কেন? সকল চেষ্টার পরেও ভোট কেন্দ্রে ভোটার হাজির করা যায় নাই, ভয় দেখানোও কিন্তু হয়েছিল। আর আপনারা বলছেন 200 টাকায় এই দেশের মানুষের ভোট বিক্রি করে। ভোটারদের অপমান করা হলো কিনা আক্তার হোসেন? বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি সেটার আওয়ামী ফেসিবাদের আগের একটা পর্যায়ে আছে এবং আওয়ামী ফেসিবাদ ক্ষমতায় আসার পরের একটা পর্যায়ে আছে। আমরা দেখেছি যে এর আগে মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে বা যাওয়ার আগে তাদেরকে নানাভাবে প্রলোভিত করা হতো। এখানে জেনারেলাইজভাবে সকল মানুষের কথা বলা হচ্ছে না, একটা অংশ এটা হতেন, কিন্তু সেই জায়গাটা মানুষের পরিবর্তনের দিকে মানুষ এগিয়ে গিয়েছে। এবং এটা কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন কথাটা বলছেন তখন অতীতের অভিজ্ঞতার কথা বলছেন, রিসেন্ট সময়ের কথা তিনি বলছেন না। আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষেরা যখন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশকে এখান থেকে শেষ করে দেওয়া হলো, রাতের ভোট হলো, একতরফা ভোট হলো এবং সব মিলিয়ে বাংলাদেশে একটা ফেসিবাদ চেপে বসলো, তখন কিন্তু বাংলাদেশের মানুষ ভোটের উপর যে আস্থার জায়গাটা আছে, বিশ্বাসের জায়গাটা আছে এবং এটার কার্যকারিতার জায়গা, সেটা নিয়ে মানুষ সন্দিহান হয়ে পড়লেন এবং মানুষের মধ্যে একটা প্রতিবাদের জায়গা তৈরি হলো। সেই প্রতিবাদের জায়গা থেকে মানুষেরা কিন্তু ভোট বর্জন করেছেন। দেখা গেছে আওয়ামী লীগ যে একতরফা নির্বাচনগুলো করেছে সেখানে তারা যে সংখ্যক ভোটারের উপস্থিতি দেখিয়েছেন আসলে তত সংখ্যক মানুষ সেখানে ছিলেন না, খুবই অল্প সংখ্যক কিছু মানুষ সেখানে গিয়ে ভোট দিয়ে এসেছেন। সেই জায়গাটাতে বাংলাদেশের মানুষ যখন আওয়ামী লীগের ভোট চুরি, কারচুপি, গণতন্ত্র হরণ এগুলোর বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত সংগ্রামের মধ্যে মানুষ নিজেদেরকে সম্পৃক্ত করেছে, সেই চেতনাটাকেই আমরা সামনের থেকে অগ্রসর করতে চাই। অতীতে যেভাবে বাংলাদেশের মানুষদেরকে ম্যানিপুলেট করা হয়েছে, বাংলাদেশের মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, সেটা না থেকে বাংলাদেশের মানুষেরা যেন স্বাধীনভাবে বাংলাদেশটাকে গঠন করবার জন্য তারা যেন ভোট প্রদান করে, তারা যেন কোনো প্রলোভনে প্রলোভিত না হয়, কোনো চাপে যেন ভীত না হয়, যেটা তারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে আগের সময়টাতে তারা দেখিয়েছেন, সেটার একটা কন্টিনিউশনের আলাপ আমরা এখানে দিয়েছি। আমরা মানুষের কাছে তাদের মধ্যকার প্রতিবাদী যে চেতনা, একই সাথে স্বচ্ছতার যে ধারণা, সেটাকেই আমরা সামনের থেকে অগ্রসর হওয়ার জন্যই এই কথাটা বলেছি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ভোটের কাছে, টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এমন কোনো আলাপ কিন্তু হাসনাত আব্দুল্লাহ এমন কোনো আলাপ হয়নি। আক্তার হোসেন, আপনার কাছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঠিক কোন নির্বাচনে 200 টাকার বিনিময়ে আমাদের ভোটাররা ভোট বিক্রি করেছিল সেটা একটু বুঝতে চাই, সময়কালটা বললেও হবে। দ্বিতীয় প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ কি ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফলো করলেন কিনা? কেননা বিদেশি এক সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে দলগুলো তো বলতে পারে এই প্রক্রিয়ার মধ্যে ঐকমত্য কমিশনের কথা বলেছিলেন বা সংস্কার প্রক্রিয়ার কথা বলেছেন, যে এই প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক উপাদান নেই, আপনি ভোটারদের উপর আস্থা রাখছেন না কেন? এইসব সিদ্ধান্তের জন্য ভোটারদের উপর নির্ভর করছেন না কেন? কমিশনের চেয়ে ভোটারের কাছে যাওয়াই তো ভালো। উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন এমনটা যদি তারা পারতেন তাহলে ভালো হতো, কিন্তু অনেক জটিল বিষয় রয়েছে। শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন, আমি ভোট দেব, টাকা দেবেন, ভোট দেব, ভোটের বিষয়টি এমন হতে পারে। আমরা সেদিকে যেতে চাই না, ভোটাররা এই বিতর্ক প্রতিদিন দেখছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো সব দলের সম্মতিতে পাওয়া সুপারিশগুলো আলাদা করা এবং এরপর সব দলের স্বাক্ষরের মাধ্যমে এটি উদযাপন করা। জুলাই সনদ জাতির কাছে উপস্থাপন করা হবে এবং তার ভিত্তিতে নির্বাচন হবে। হাসনাত আব্দুল্লাহ কি তার কথায় কোনোভাবে প্রভাবিত হয়েছেন কিনা? দেখুন, বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে বাংলাদেশের মানুষেরা অনেক দারিদ্র্যের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, অভাবের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। ভোটের গুরুত্ব আসলে কি সেটা মানুষ খুব বেশি একটা তাদেরকে বুঝতে দেওয়া হয়নি, কারণ এখানে রাজনীতিকে পেশি শক্তির জায়গায়, অর্থের জায়গায় সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল। মানুষের ভোট, সেটা যে একটা স্বাধীন চিন্তার বহিঃপ্রকাশ,
সেই ধারণাটাই মানুষের সামনে উপস্থাপনের সুযোগটাকে হতে দেওয়া হয়নি একটা দীর্ঘ সময় পর্যন্ত। এবং এই কারণেই এই আশঙ্কাগুলোর জায়গা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাগুলোর জায়গা আপনি একেবারেই এই আলাপটা যে বাংলাদেশের রাজনীতিতে হয় নাই অতীতে, সেটাকে আপনি একেবারেই না করে দিতে পারেন না। বরং এই আলাপটা অতীতে হয়েছে, সেই ভয়টা আমাদের মধ্যে আছে এবং সেই ভয়টাকে উতরে যাওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই বাংলাদেশের মানুষেরা তারা যে সাহসিকতার জায়গা থেকে তারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তারাই 200 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিবেন এটা এখন আমরা আর বিশ্বাস করি না। বরং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষেরা তারা তাদের স্বাধীন সক্রিয় চিন্তা এবং স্বাধীন সত্তাকে ব্যবহার করেই তারা তাদের নিজেদের বিবেচনাকে প্রাধান্য দিয়েই তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন। সে জায়গায় প্রধান উপদেষ্টার যে কথা, সেই কথার দ্বারাই হাসনাত আবদুল্লাহ প্রভাবিত হয়েছেন। বিষয়টা এমন নয়, বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক অতীতের যে বাস্তবতা, সেই বাস্তবতাগুলো বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আপনারা এটা দেখে থাকবেন। সেই জায়গা থেকে এই প্রসঙ্গটা এসেছিল। এটাকে বর্তমানের বা ভবিষ্যতের বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে ধরে নেওয়ার কোনো কারণ নেই। জি, আক্তার হোসেন, আপনাদের যারা সমালোচনা করতো একসময় তাদের কাউকে কাউকে নিশ্চয়ই আপনিও বলতে শুনেছেন যে ঢাকায় বসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে রাজনীতি আর প্রান্তে গিয়ে জনগণের লোকের রাজনীতি করা একদমই আলাদা। এখন আপনারা জুলাইয়ের শুরু থেকে দেশের প্রান্তে প্রান্তে যাওয়া শুরু করেছেন বা যাবেন, কেমন সাড়া পাচ্ছেন সেটা জানতে চাবো। আর রুমিন ফারহানা এই অনুষ্ঠানেই বলে ফেলেছেন যে মিডিয়া আসলে খুব ক্যামেরা দিয়ে কারসাজি করে আপনাদের সমাবেশে লোক দেখানোর চেষ্টা করছে, আসলে অত লোক আপনাদের সমাবেশে নেই। এই প্রশ্নের উত্তরটিও আপনার কাছে জানতে চাবো, তবে একটু পরে ফিরে রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আসছি। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আছেন। আক্তার হোসেন, বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, সাথে যুক্ত করে দিতে চাই। এনসিপির বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যেসব কমিটি দেওয়া হচ্ছে সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পদায়ন করা হচ্ছে। এসব নিয়ে গণমাধ্যমে একাধিক খবর প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করার বিষয়ে কঠোর সমালোচনা করে নিজ দলেই আবার তাদের ঠাঁই দিচ্ছেন। দু একটি উদাহরণও বলতে চাই। সংবাদে এসেছে যে নাটোরের লালপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক কৃষক লীগ নেতা হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোপালপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রান্টু। 18 জুন রাতে দলটির সদস্য সচিব আক্তার হোসেন মানে আপনি এবং উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম অনুমোদিত 24 জনের কমিটি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। এরপর খবর আছে জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির কমিটিতে আওয়ামী লীগ নেতাকে পদ দেওয়া হয়েছে। এরপর খবর আছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টি সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন আসাদুজ্জামান আলী নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা। আরও উদাহরণ চাইলে বলতে পারি, কিন্তু আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি প্রশ্ন করেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রার কার্যক্রম শুরু করেছে। আমরা আজকে 6ষ্ঠ দিনে 13টি জেলায় আমাদের কর্মসূচি সমাপ্ত করেছি। বাংলাদেশের উত্তরাঞ্চলের এই জেলাগুলোতে এনসিপির ডাকে এবং আমাদের নেতাকর্মীরা যারা আছেন তাদের সকলের একটা প্রস্তুতির ব্যাপারের জায়গা থেকেও আমরা দেখেছি যে অনেক মানুষেরা আমাদের এখানে এসে যুক্ত হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। এমন অনেক মানুষেরা আসছেন যাদের সঙ্গে আমাদের সাংগঠনিক ওই অর্থে কোনো যোগাযোগের জায়গা তেমনভাবে নেই। তারা বাংলাদেশে একটা নতুন রাজনীতি দেখতে পেয়েছেন, নতুন রাজনীতির দিশা পেয়েছেন। সেই জায়গায় থেকেই তারা এনসিপির এই সমাবেশগুলোতে তারা অংশগ্রহণ করছেন। শুধুমাত্র তাই নয়, আমরা যখন পথসেবা করছি, কোনো একজন দোকানের সঙ্গে কথা বলছি বা কোনো একজন সাধারণ রিক্সা চালকের সঙ্গে কথা বলছি, তারা সকলে নতুন এক বাংলাদেশের প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোতে এখন এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশগুলোতে কতজন মানুষ অংশগ্রহণ করছেন সেই সংখ্যা অনেকেই গুনতে শুরু করেছেন। কিন্তু আসলে আমরা তো এই সংখ্যা গণার যে রাজনীতি, সেখান থেকে এসে একটা কোয়ালিটেটিভ রাজনীতিতেই নিজেদেরকে উপস্থাপন করতে চাই। এখন অনেকে যখন সংখ্যা গুনতে চান তখন কিন্তু সংখ্যা গুনে আবার শেষ করতেও পারবেন না। এখন আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের যে ঢলের জায়গায় তৈরি হয়েছে, আমরা সেই বিতর্কের মধ্যে যেতে চাই না। আমরা শুধুমাত্র এই কথাটুকুই বলতে চাই যে আমরা মানুষের কাছে যে বার্তা নিয়ে গিয়েছি, মানুষেরা তাদের যে বার্তা আমাদের কাছে দিয়েছেন তার একটা সমন্বয় করে নতুন এক বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি, সেটাই আমাদের একটা প্রত্যাশার জায়গা থাকবে।
আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন আওয়ামী লীগ প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা বারবার এই কথা বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে যে ফেসিবাদ কায়েম করে রেখেছিল, সে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে 30টির অধিক জেলা কমিটি এবং 200-র উপরও আমরা থানা কমিটি, উপজেলা কমিটি এখন পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি। আপনি যে অভিযোগগুলোর কথা বলেছেন, পত্রিকায় যে অভিযোগগুলো এসেছে আমাদের কাছে এখনো পর্যন্ত আমাদের দোরগোড়ায় আমাদের দপ্তরের কাছে আমাদের এই সুযোগটা আছে যে কেউ যদি এরকম পরিচয় লুকিয়ে বা নানাবিধভাবে আমাদের কমিটিতে এসে পড়ে থাকেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সার্বক্ষণিক আমরা রেডি রয়েছি। আমরা কিন্তু বারবার এই কথাটা বলছি যে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা অচল অবস্থা তৈরি করেছিল, ফেসিবাদ কায়েম করেছিল, মানুষের উপরে গণহত্যা করেছে, মানুষের উপরে নিপীড়ন করেছে, সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তাদের মার্কা, তাদের দল, অভিযোগগুলোর কথা আপনারা জানেন না বা আপনাদের নজরে আসেনি? অনেকগুলো জায়গায় আপনি যে পত্রিকা মারফত যে অভিযোগগুলোর কথা বলেছেন, আপনি অনেকগুলো জায়গায় দেখবেন যে ছাত্রলীগের অনেকে এই আন্দোলনের সময়টাতে বিদ্রোহী ছাত্রলীগের ভূমিকা পালন করেছে, তারা পদত্যাগ করেছে, তারা আন্দোলনের সময়টাতে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে। এরকম কয়েকজন হয়তো আছেন যারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাই পার্টিতে। কারণ এই মানুষেরাই সেই সময়টার এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে তারা সাহস দেখিয়েছেন, তারা সেই সময়টাতে ঝুঁকি নিয়েছেন এবং অভ্যুত্থানের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। এই কারণে তাদের পূর্বেকার ছাত্রলীগের যে পরিচয়, সেই পরিচয়কে তারা যখন উতরে গিয়ে সাধারণ জনগণের কাতারে নিজেদেরকে নিয়ে আসতে পেরেছিলেন, অভ্যুত্থানের পক্ষে তাদেরকে নিয়ে আসতে পেরেছিলেন, তাদের ব্যাপারে অবশ্যই আমাদের অ্যাকসেপ্টেন্সের জায়গা রয়েছে। কিন্তু আপনি যে অভিযোগগুলোর কথা বলেছেন, আমরা এই অভিযোগগুলোকে অবশ্যই বিবেচনায় নিতে চাই। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, ঠিক একই কাজ যদি বিএনপি করতো, কারণ এই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে আপনারা করেন। আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই প্রক্রিয়া আমরা বাংলাদেশে হতে দিতে চাই না। আপনি যে উদাহরণগুলোর কথা বলেছেন, অবশ্যই আমরা সেগুলোকে বিচার বিশ্লেষণ করব। আমরা বিচার বিশ্লেষণ করব। আমরা কোনোভাবেই আমাদের পার্টিতে আওয়ামী লীগের পদধারী কাউকে, যারা 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ করেছে, তাদেরকে আমরা কোনোভাবেই আমাদের পার্টিতে পদায়িত করব না। যদি কোথাও এরকম হয়ে থাকে, আপনি যে অভিযোগগুলোর কথা বলেছেন, আমরা সেগুলোকে অবশ্যই বিবেচনায় নিয়ে আসব এবং আমাদের কমিটির মূল্যায়ন চলছে, আমরা সেগুলো নিয়ে সারা দেশব্যাপী কাজ করছি। যদি আমাদের কাছে কোথাও এরকম কোনো স্পষ্ট অভিযোগ আসে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু অভিযোগগুলো যদি গড়পড়তাভাবে হয়, তাহলে আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করাটা তুলনামূলকভাবে ডিফিকাল্ট হয়ে যায়। আমরা চাইব, আপনারা গণমাধ্যমের বন্ধুরা আছেন, আপনাদের এই সুযোগ রয়েছে, আপনারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিকে ফলো করেছেন। যদি কোথাও আওয়ামী লীগের কেউ জাতীয় নাগরিক পার্টির কাছে ফেরারও চেষ্টা করে, আপনারা আমাদেরকে তাদের ব্যাপারে জানাবেন, আমরা অবশ্যই তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। আক্তার হোসেন, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি সংস্কার বিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার। সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল, একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। আজ সকালে কথাগুলো বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে, যেগুলো সঠিক নয়। বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ, বিএনপির প্রতিপক্ষ এনসিপি, কখনো কখনো জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলও বিএনপির প্রতিপক্ষ। এখন দেখছি মিডিয়াও আপনাদের প্রতিপক্ষ, কারণ আপনি একটু আগে অভিযোগ করলেন এনসিপিকে নাকি এনসিপির সমাবেশে বেশি লোক দেখানোর চেষ্টাটা আসলে মিডিয়ার পক্ষ থেকে। কিন্তু নিন্দুকেরা যে অভিযোগ করে বা বলে যে 5 আগস্টের পর মিডিয়া বিএনপির ক্ষমতায়ন হয়েছে, বিএনপি মিডিয়াগুলো দখল করেছে, সেটা তাহলে সত্যি না? আপনার প্রশ্নে আমি নাকি বিএনপি নাকি মিডিয়া ঠিক বিএনপি সুরে কথা না বললে সেটা আপনাদের পছন্দ হয় না? আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসছি। তার আগে আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে সংস্কার বিএনপি পছন্দ করছেন, এটা কেউ কেউ বলছে, বা সংস্কার বিএনপি চায় না, এটাও কেউ কেউ বলবার চেষ্টা করছে। আপনি দেখুন, বাংলাদেশে যখন সংস্কার শব্দটি 1/11-এর পর থেকে একেবারে পরিত্যাজ্য হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলো এই শব্দটিকে যথাসম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করতেন, বিকজ সংস্কার শব্দটির সাথে কোনো না কোনোভাবে মনে হয় যেন 1/11-এর সেই ষড়যন্ত্র জড়িত। সো সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে প্রথম সংস্কারের ঘোষণা দিলেন,
ভিশন 2030। তারপরে বিএনপি 27 দফা ঘোষণা করলো 22 সালে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা 31 দফায় আসলাম। এই 31 দফার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সেই সময় যেই রাজনৈতিক দলগুলো শক্তভাবে আওয়ামী লীগের দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই সকল দলের কিন্তু মতামত ছিল এবং তারই রিফ্লেকশন হচ্ছে 31 দফা। আজকে আমরা যে সংস্কার নিয়ে আলোচনা করছি তার মধ্যে মূলত তো আসলে সমস্যা হচ্ছে সাংবিধানিক সংস্কারগুলো নিয়ে। সেখানে আপনি বাইক্যামেরাল পার্লামেন্ট বলেন, প্রাইম মিনিস্টার, লিডার অফ দ্য অপোজিশন এবং রাষ্ট্রপতি সকলের ক্ষমতার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেন, কিংবা আপনি মন্ত্রী পরিষদের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেয়ারিং বলেন, কিংবা আপনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য বিএনপি কি কি পদক্ষেপ নেবে বা দেশের কি কি পদক্ষেপ নেওয়া যায়, রাষ্ট্র কি কি পদক্ষেপ নিতে পারে সেই আলোচনা করেন। প্রত্যেকটা বিষয়ই কিন্তু 31 পয়েন্টসে হিট করা হয়েছে এবং বাইক্যামেরাল পার্লামেন্টের কথাও আমরা সেখানে দেখেছি, 70 অনুচ্ছেদের কথাও দেখেছি। এরপরে যখন আমাদের এই 5ই অগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা একটার পর একটা কমিশন গঠন করলাম, আমরা একটা ঐক্যমত কমিশন তৈরি হলো, সেখানে গিয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, কিংবা ধরুন 70 অনুচ্ছেদ, কিংবা রাষ্ট্রপতির নিয়োগ, কিংবা সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, কিংবা নারী আসন 50 থেকে বাড়িয়ে 100টি করা, প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া, 4টি প্রধান সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে আসা, এই সকল বিষয়ে কিন্তু বিএনপি একমত হয়েছে। কিছুদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে দুদক, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতগুলো সংস্কার প্রস্তাব হয়েছে তার কতগুলোতে বিএনপি একমত হয়েছে। সেটা জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন। সো বিএনপি সংস্কার চায় না, কথাটি বিরোধিতার খাতিরে বিরোধিতা করাই যায়। এটা মিডিয়া বলছে কেন বলেছেন? আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল। এই সকল কথাই মোটামুটি অনেকেই জানে, মিডিয়া কেন অপপ্রচার করছে বা মিডিয়া ষড়যন্ত্রের অংশীদার, সেই বিষয়টা পরিষ্কার হতে চাচ্ছিলাম। যে না, দেখুন বাংলাদেশে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তি, দেখুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা কতটুকু সেটা যদি আমরা যে আন্তর্জাতিক র্যাঙ্কিংগুলো আসে সেগুলোর দিকে তাকালেই খুব পরিষ্কার হয়ে যায়। গত 15 বছর মিডিয়াকে কিভাবে ব্যবহার করা হয়েছে যাতে ক্ষমতাটাকে টিকিয়ে রাখা যায়। মানে আমরা তো প্রশাসনের ক্ষমতা দেখেছি, পুলিশের ক্ষমতা দেখেছি, আমরা একই সঙ্গে বিচার বিভাগেরও রাজনীতিকরণ দেখেছি, কিন্তু সেই সঙ্গে মিডিয়াটাও কি খুব স্বাধীনভাবে চলতে পেরেছে? একেবারেই না। যদি চলতে পারতো তাহলে আমরা প্রথম আলো বা ডেইলি স্টারের সম্পাদককে বলতে শুনতাম না যে যা লিখতে চাই তা লিখতে পারি না, যা বলতে চাই তা বলতে পারি না। কিংবা ধরুন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যখন একটার পর একটা সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো আমরা দেখেছি, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর র্যাঙ্কিং আমরা জানি। সো সেই সকল জায়গা থেকে যদি আপনি দেখেন বিএনপি মিডিয়া এই 9 মাসে হঠাৎ করেই একদম স্বাধীন হয়ে যেতে পারবে এটাই বা ভাবছেন কেন? ধরুন সেদিন একজন সিনিয়র সাংবাদিক মানব জমিনের মতিউর রহমান উনি বলছিলেন যে আচ্ছা এই সরকারের কি কোথাও কোনো ভুল নাই? মানে আমরা কেন কেউ লিখছি না বা বলছি না, এই সরকারের ভুল কি কোথাও হচ্ছে না? এখন এই তার মানে এখনো মিডিয়া নিয়ন্ত্রিত এবং সে মিডিয়া বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে। বিএনপির বিরুদ্ধে না নিকল, এই জায়গাটা ভুল হবে যদি আমরা বলি, বরং আমরা এটাকে এভাবে বলি যে আমরা সকলেই রাজার দল চিনি এবং রাজার দলের পরেও তো সেকেন্ড আরেকটা দল থাকে যেটা রাজার হয়তো পরবর্তীতে আরেকটু পছন্দের। মানে প্রথম রাজার দল যেটা সেটা তো রাজারই দল, তারপরের যে দল সেটাও রাজার খুব অপছন্দের দল নয়। সেগুলোর ব্যাপারে মিডিয়ার কিছু সফট কর্নার থাকবে, মিডিয়ার কেউ কেউ উপায়হীন ভাবে তাদেরকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবে, উপায় নাই তো। জি, ডক্টর মির্জা গালিব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যুগ যুগ ধরে জামায়াত মানুষের মনোভাব বুঝতে পারেনি, তাই দলটি ৭১-এর বিরোধিতা করেছিল, বর্তমানে মানুষের পালস বুঝতে না পেরে নির্বাচন পেছানোর পায়তারা করছে। বলেছেন জামায়াত একদিকে নির্বাচন পেছানোর কথা বলছে, আবার অন্যদিকে প্রার্থীদের নমিনেশন দিচ্ছে। এটা দ্বিচারিতা, জামায়াত দ্বিচারী কিনা, কি মনে করেন আপনি? না, জামাতের আমিরকে আমি যতটুকু দেখেছি উনি তো স্পষ্টভাবে বলেছেন যে রোজার আগে নির্বাচন হলে ভালো হয়, যেখানে ডক্টর ইউনূসের একটা ডেডলাইন ছিল জুন পর্যন্ত।
তো উনি সেখানে রোজার আগে নির্বাচনের কথা বলছেন। তো আমার বোধহয় যে বর্তমান যে অন্তর্বর্তী আচ্ছা, সরকার, উনি কিন্তু এটা বলেছেন, আমি আরেকটু বলি প্রশ্নের সাথে অ্যাড করি। উনি যেটা লালমনিরহাটের পাটগ্রামে শুক্রবারে যেটা বলেছেন, থানায় লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে 2 আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি শুক্রবারে বলেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে। তারপরে শনিবার যেটা বলেছেন, সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন করা যাবে না। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশে জামায়াতে ইসলামের কোনো আপত্তি নেই। আজকে বিকেলে বলেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আসলে জামায়াতে ইসলামী নির্বাচন কি ফেব্রুয়ারিতে চায়, নাকি সংস্কার শেষ করে 5 বছর পরে নির্বাচন চায়, নাকি জামায়াত এপ্রিলে নির্বাচন চায়? আসলে জামায়াতে ইসলামী কি চায়? না, আমি তো জামাতের মুখপাত্র হিসেবে কথা বলতে পারবো না, আমি জামাতের সরাসরি মেম্বার না, আমি জাস্ট অবজারভার হিসেবে, নাগরিক হিসেবে যদি দেখি, তাহলে দেখেন এখানে 2টা জিনিস হয়েছে। প্রথম হলো যে সরকার যখন আসছে তারা খুব স্পষ্টভাবে বলছে যে জুনের পরে তারা থাকবে না, এবং জুন হচ্ছে তাদের ডেডলাইন। এর আগে আপনার ডিসেম্বর বলছে, ডিসেম্বর থেকে জুন এই পর্যন্ত ডেডলাইন। তো এই কথাই কিন্তু সরকার খুব স্ট্রেট ফরওয়ার্ড, এবং সেখানে ক্লিয়ারলি সে পজিশন আছে। আপনি জামাতকে যদি দেখেন, তারা সরকারের পজিশন তখন ডিনাই করে নাই, তাদের জুন পর্যন্তই ডেডলাইন ছিল। মাঝখানে তারা একটা সময় বলছে যে এটা যদি রোজার আগে হয় তাহলে ভালো হয়, কারণ রোজার সময় আপনি গেলে প্রায় জুন ক্রস করে যাবেন, গরম আসবে, বৃষ্টি আসবে। সো দে হ্যাভ এ পজিশন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এখন প্রশ্ন হলো, আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন চান, তার আগে কি আমাদের কোনো কাজ নাই? ধরেন আমি নাগরিক হিসাবে যদি মনে করি যে ওকে আমি ডেমোক্রেসিতে যাইতে চাই, গত 16 বছর গণতন্ত্র ছিল না, আমি একটা গণতন্ত্রে যাইতে চাই, তাহলে গণতন্ত্রে যাইতে হলে কি করতে হবে? নির্বাচন আমাকে দিতেই হবে। আপনি তো নির্বাচন ছাড়া গণতন্ত্রে যাইতে পারবেন না, কোনো ওয়ে নাই। কিন্তু আমি যদি নির্বাচনে যাইতে চাই, তার আগে আমার কাজ কি? আমার কাজ হলো এই 16 বছরে যে ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়ছে সেগুলো আমাকে একটু দাঁড়া করাইতে হবে। আমার প্রধান নির্বাচন কমিশনার আগে যারা ছিল তারা করতে পারবে না, তাহলে নতুন নির্বাচন কমিশনার দিতে হবে। আমার কনস্টিটিউশন নিয়ে প্রশ্ন উঠছে, তাই না? 72 কনস্টিটিউশন নিয়ে অনেকে আপত্তি করতেছেন। প্রশ্ন উঠছে, এই যে 16-17 বছরে একটা ফ্যাসিস্ট সরকার ডেভেলপ করতে পারলো, তাহলে কি আমাদের কোনো কনস্টিটিউশনাল প্রবলেম আছে যেটার মধ্য দিয়ে তারা তৈরি হয়েছে? আমরা কি এটাকে কোনো প্রকার চেক না করে আবার একই সিস্টেমের মধ্যে যাব? না, লেটস গিভ আ পজ। খুব লম্বা পজ দেওয়ার দরকার নেই। আমরা তো ধরেন যে নর্মাল যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারে যান, কতদিন হয়? 90 দিন। তাহলে ইউনূস সরকার আসার পর কেন আমরা সবাই বললাম না যে আমি ইলেকশন 90 দিনেই চাই? কারণ আমরা সবাই জানি সিস্টেম ফ্রেজাইল। এই সিস্টেমের মধ্যে আপনি 90 দিন ইলেকশন করতে পারবেন না। তাহলে আমি আরেকটু বেশি সময় নিলাম, সময়টা কতখানি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হইতেছে। আমি মনে করি যে জুন একটা রাইট ডেডলাইন আর কি। আমার কাছে মনে হয় যে দ্যাটস আ ভেরি রিজনেবল। আর একটু 6 মাস বেশি সময় যদি নেয়, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম ফিল করি না। এখন আমাদের চোখ কোথায় যাবে? আমাদের চোখ যাবে যে প্রি রিকোয়ারমেন্ট, যে ইলেকশনের জন্য কি কি প্রয়োজন। তাহলে আমার ইলেকশনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে হবে। আমার ইলেকশনের জন্য কনস্টিটিউশনের কিছুটা পরিবর্তনের কথা আমরা আলাপ আলোচনা করব। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, তাই না? এই সব কিছু ঠিক করার পরে আপনি নির্বাচনে যাবেন। তাহলে আমরা 2টা জিনিস খুব স্পষ্টভাবে চাই। আমি মনে করি যে জামাতও একই পজিশনে আছে, যে আমরা নির্বাচনের একটা স্পেসিফিক ডেডলাইন চাই, যে এর মধ্যে আমি নির্বাচনে যাব। এবং সেকেন্ড, আমরা ধরে ধরে একটা প্রি রিকোয়ারমেন্ট ঠিক করব, যে মিনিমাম কতটুকু হইলে পরে আমি যদি নির্বাচনে যাই তাহলে একটা ভালো গণতন্ত্রে যাইতে পারবো। সেই প্রি রিকোয়ারমেন্টের দিকে আমাদের চোখ দিতে হবে। কাজে এই জায়গায় আমি শেষ করতেছি, নির্বাচন, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এর একটাও আরেকটার সাথে কনফ্লিক্ট করে না, মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এর প্রত্যেকটাই আমাদের প্রয়োজন। জি, ব্যারিস্টার রুমিন ফারহানাও কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন, এবং বিএনপির আরও নেতারা অভিযোগ করেছেন যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, যখন জামায়াতের আমির বলেন যে এই আইন শৃঙ্খলা নিয়ে তো নির্বাচন করা যায় না। কেউ কেউ বলে যে সরকারের ভেতরে কেউ কেউ ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করছে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন যে আগামী নির্বাচন সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পাচ্ছি। দেশে কি কেবল ষড়যন্ত্রই হচ্ছে, অন্য কিছু হচ্ছে? এগুলো রাজনৈতিক দলগুলোর অত্যন্ত ইম্যাচিউর এবং খুব দুঃখজনক আচরণ, যেই রাজনৈতিক দলই করুক। দেখেন, আমরা একটা 16 বছরের ফ্যাসিবাদের পরে একটা সময় আসলাম যে আমি জাতিকে রিবিল্ড করতে পারি। রাজনৈতিক দলগুলোর প্রায়োরিটি হওয়া উচিত এই রিবিল্ড প্রসেসটা, রিফরমেশন প্রসেসটা। এখন আপনি সেই প্রসেসের মধ্য দিয়ে না হাইটাই চিন্তা করতেছেন যে ইলেকশনটা তাড়াতাড়ি হইব কিনা, না হইলে হইব কিনা, হইলে কে জিতবো, আমারে করতে দিব কিনা, অমুকে আসতেছে কিনা। আমার মনে হয় যে রুমিন আপা বলতেছিল না যে ট্রমা, এগুলো হচ্ছে এক ধরনের ট্রমাটিক বিহেভিয়ার। আমার বোধ হয় যে 1/11-এর যে ট্রমা, যে একটা সিভিল সোসাইটি মিলিটারি ব্যাকড হয়ে আসছে এবং তারা একটা অগণতান্ত্রিক সরকার কন্টিনিউ করতে চাচ্ছে, আমরা এখন যেখানেই গণতান্ত্রিক প্রক্রিয়া ছেদ দেখি, আমার কাছে মনে হয় যে বিএনপি মনে করে এই বুঝে আর একটা 1/11 হলো। দেখেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের এখন সুযোগ ছিল জাতির গার্ডিয়ান হিসাবে ভূমিকা পালন করার।
তারা সেই ভূমিকা পালন না করে তারা এখন কিছুদিন পর পর বলতেছে এই বুঝি এনসিপিতে লোক হইল না, এই বুঝি নির্বাচন হইল না, এই বুঝি ডক্টর ইউনূস প্রবলেম করতেছে, এই বুঝি জামাত ইসলাম প্রবলেম করতেছে। তারা তো লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, 91-এ তারা ইলেকশনে জিতছে, 2001-এ তারা ইলেকশনে জিতছে, তাদের বাংলাদেশে এত ভোট, তো তাদের নির্বাচনে এত টেনশন করার কি দরকার? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কে নির্বাচন করবে? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি হবে? দেখেন 31 দফা বিএনপির একটা ওয়ান্ডারফুল কাজ, এক্সট্রাঅর্ডিনারি কাজ তারা করছে। সেই 31 দফায় তারা স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশে সোশ্যাল কন্ট্রাক্ট ভাঙা পড়ছে, এই দেশের মানুষ যে নর্মের উপরে রাজনীতি করতো আওয়ামী লীগের কারণে সে নর্ম ভাঙা পড়ছে, আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট রিবিল করতে হবে। আপনার 31 দফায় স্পষ্টভাবে আছে। রিবিলটা আপনি কিভাবে করবেন? আমার সাথে আপনার কথা বলতে হবে না, আপনার সাথে আমার কথা বলতে হবে না, বিএনপির সাথে জামাতের কথা বলতে হবে না, বিএনপির সাথে এনসিপির কথা বলতে হবে না। আপনি আলাপ আলোচনা না করলে কিভাবে রিবিল করবেন? তো আপনি কখন আলোচনা করবেন? নির্বাচনের পরে? আগে না কেন? ডক্টর ইউনূস আলোচনা করতেছে, হোয়াই নট বিএনপি? বিএনপি বড় রাজনৈতিক দল, তারা কেন এই আলোচনাকে নেতৃত্ব দিচ্ছে না? দ্যাটস মাই কোশ্চেন। জি, উত্তর পরিষ্কার। ফয়েজ আহমদ, আসছি আপনার কাছে। তার আগে ব্যারিস্টার রুমিন ফারহানা একটু জানতে চাই, জামাতে ইসলামের সমালোচনা করে আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন শিক্ষার স্বাস্থ্য দুইটা দখল করেছে জামাত। প্রথম প্রশ্ন, বাকিগুলো কি বিএনপির দখলে কিনা? ওখানে আর কারো কোনো ঠাঁই নাই। যারা নির্বাচন চায় না, সংস্কার করে, তারা তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের সদস্য বানাইছে গোপনে। পরাগ মণ্ডল যে অপহরণ হলেন, আপনারা সবাই জানেন কে অপহরণ করেছে। এখন শুনি তিনি জামায়াতের নেতা। জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন। জামায়াত কি জিনিস তা তো আপনাদের চেয়ে বেশি কারো চেনার কথা না, কারণ আপনারা দীর্ঘদিন রাজনৈতিক মিত্র ছিলেন, একসাথে সরকার পরিচালনা করেছেন। এমন একটি দলের সাথে বিএনপি জোট করেছিল কিভাবে? ভারত তো দ্রুত নির্বাচন চায়, যেমনটা আপনারাও চান। ভারত এই সরকারকে অনির্বাচিত বলে, যেমনটা আপনারা বলেন। জামায়াত সংস্কার চায়, কিন্তু ভারত তেমনটা চায় বলে আমরা দেখিনি। জামায়াত যদি ভারতের দালাল হয়, তাহলে এতদিন আপনারা ভারতের দালাল দলের সাথে জোটে ছিলেন এবং সরকার পরিচালনা করেছেন, তাদের মন্ত্রী বানিয়েছিলেন। তাই দেখুন, রাজনীতিতে জোট হয় নির্বাচনকে কেন্দ্র করে, রাজনীতিতে জোট হয় আন্দোলনকে কেন্দ্র করে। আমরা অতীতে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের যেমন জোট দেখেছি, আমরা 86 নির্বাচনে যেমন এরশাদকে বৈধতা দিতে দেখেছি জামায়াত এবং আওয়ামী লীগ মিলে, আমরা আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াতকে মাঠেও দেখেছি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরুদ্ধে। পরবর্তীতে যখন চার দলের যে জোট হলো, সেই জোটের পরে বিএনপি 2001 সালে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, আসলো ক্ষমতায়, তখন থেকে জামাত আর বিএনপি রাজনৈতিকভাবে দুটো সংগঠন জোটবদ্ধভাবে চলেছে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যেই জামাত আওয়ামী লীগের সঙ্গে 94-তে জোট করেছে, 87-তে জোট করেছে, যুগপৎ আন্দোলন। হ্যাঁ, যুগপৎ আন্দোলন জোট। দেখুন, যার নাম খই ভাজা তার নামে মুড়ি। হ্যাঁ, যার নাম চাল ভাজা তার নামে মুড়ি। হ্যাঁ, সো আপনি থেকে যেই নামে ডাকেন, মুড়ি বলেন বা চাল ভাজা বলেন, মোটামুটি একই বিষয়টা। তো সেই দল যখন গেল বিএনপির সঙ্গে, তখন জামাতের বিরুদ্ধে আমরা দেখলাম আওয়ামী লীগ বেশ শক্তভাবে মাঠে ছিল, যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে, বিচার হয়েছে ট্রাইব্যুনালে, এই সকল কিছুই আমরা দেখেছি। কিন্তু জামাতের যে কথাটি আজকে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এটা তো সত্য যে দেখুন, এই যে 5ই আগস্টের পর থেকে, আমি একটা এক্সাম্পলে দিই, ইলেকশন ডেট। আমরা কি জামাতকে এক এক সময়কে জামাতের নেতারা ইলেকশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলছেন? আপনি কি লক্ষ্য করেননি যে আমার একটা ফটো কার্ড দেখছিলাম যে উনি 4 বার 4 রকম সময়ের কথা বলেছেন। কখন উনি বলেছেন ফেব্রুয়ারি, অর্থাৎ ইয়ের আগে, রমজানের আগে, কখনো তিনি বলছেন সংস্কার মোটামুটি হলে হবে, মানে এক এক সময় উনি এক এক রকম কথা বলেছেন। আবার একই সঙ্গে যদি আপনি একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে কোন দলগুলো তাদের নির্বাচনে প্রার্থী ঘোষণা করে বসে আছে? জামাত কিন্তু সেই রাজনৈতিক দল যাদের 300 আসনেই মোটামুটি প্রার্থী ঘোষণা করা আছে, কিন্তু তারা এখন আবার বলছে যে সকল ইসলামিক দল মিলে তাদের একটা মহা ঐক্য হবে। এবং সেখান থেকে আমি যেটা শুনলাম, ইসলামিক আন্দোলন বা হাত পাখা, তারা যে দাবিটা তুললেন সেটা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে ভোট হবে। একদিকে আপনি 300 আসনে প্রার্থী ঠিক করছেন, অন্যদিকে আপনি আবার জোট করছেন। জোট করলে তো আসলে 300 আসনে আপনার প্রার্থী ঠিক থাকার কথা না, আবার আপনি জোট করছেন মহাজোট ইসলামিক দলগুলোকে নিয়ে বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে, আবার আপনি বলছেন যে পিআর পদ্ধতি হবে নিম্নকক্ষে। সো একটা
একটার সঙ্গে একটাকে খুব শক্তভাবে কন্ট্রাডিক্ট করে না? আমরা কি জামাতের আমিরকে ইসলামী আন্দোলন বা চরমনায়ের পীর সম্পর্কে খুবই ভয়াবহ উক্তি, আবার তাদেরকে জামাত সম্পর্কে ভয়াবহ উক্তি করতে দেখি না? রিজভী সাহেব এগুলোকেই দ্বিচারিতা বলেছেন। ফয়েজ আহমদ, এনবিআর এর আন্দোলন ছিল আমলাতন্ত্রে ক্যাডার বৈষম্যের চরম বহিঃপ্রকাশ। এই আন্দোলন দমন করতে দুদককে অপব্যবহার করা হয়েছে এমন সমালোচনা করে টিআইবি বলেছে, আন্দোলনকারীদের যেভাবে প্রতিহিংসামূলকভাবে শাস্তি দেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। সিপিডির মতে এনবিআর এর আন্দোলনের যৌক্তিক সমাধান সম্ভব ছিল, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে এখন আর এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। সমাধান করতে হবে নির্বাচিত সরকারকে। শীর্ষ ব্যবসায়ীদের মধ্যস্থতায় এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের পর থেকে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত, বদলির ঘটনা ঘটছে। দুদককে অপব্যবহার করছে সরকার। জি, আপনাকে ধন্যবাদ। দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তার কাজ করার কয়েকটি ধারণা আছে। আগের সরকারও তাই বলতো। জি বলেন। পার্টিকুলারলি তো আগের সরকার যদি আইডিয়ালি তা বলতো, এখন যদি তাই হয়, এটা বললে কি অপরাধ হবে? বলেন। বললে প্রমাণ ছাড়া বললে অপরাধ হবে। যদি আমি বলছি অপরাধটা কোথায়, যদি এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তাদের যাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হলো, তাদেরকে যদি এখন তাদের পিছনে যদি দুদক তদন্ত করতে থাকে, যাদেরকে বরখাস্ত করা হলো, বদলি করা হলো, শুধু তাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে, অভিযোগ খতিয়ে দেখতে থাকে দুদক, তাহলে তো ব্যবহার করাই হলো। তার মানে আপনার দিক থেকে একটা প্রমাণ আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি শেষ করি, আপনারটা শেষ। আমি টিআইবির কথা বলছি, আমি সিপিডির কথা বলছি, আমি আমার কথা বলছি না, টিআইবি এবং সিপিডির কথা বলছি। জি, প্রবলেম ইজ ইয়োর্স। আপনি বলছেন যে শুধুমাত্র এনবিআর এর অফিসিয়ালদেরকে নিয়ে ইনকোয়ারি ইনভেস্টিগেশন হচ্ছে, তাই কি? আপনি যান দেখুন অন্য কোন ইনভেস্টিগেশন হচ্ছে কিনা। প্রবলেম আমার না, প্রবলেম থাকলে টিআইবির আর সিপিডির। জি, আপনি যা রেফারেন্স দিচ্ছেন আমি তার কথা বলছি। টিআইবি কে আগের সরকারও টিআইবির প্রবলেম বলতো। জি প্লিজ বলুন। আপনি আগের সরকার বলে আমাকে যদি রেফারেন্স করেন আমি লজ্জিত বোধ করি। জি প্লিজ। আমি নিজেকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না। এখন আমি বলছি দুর্নীতি দমন কমিশন স্বাধীন একটি প্রতিষ্ঠান, তার কাজ করার কয়েকটি ধরন আছে। সে নিজস্ব একটি গোয়েন্দা ব্যবস্থা আছে এবং নাগরিকদের অভিযোগ দেওয়ার ব্যবস্থা আছে। ঠিক কিসের আলোকে সে এনবিআর এর অফিসিয়ালদের বিরুদ্ধে ইনকোয়ারি ইনভেস্টিগেশন লঞ্চ করছে এটা আমার জানা নেই। এটা দুদককে আপনি জিজ্ঞেস করলে সে ভালো বলতে পারবে। আমি এতটুকু বলতে চেয়েছিলাম, তার আগে আপনি আমাকে আওয়ামী লীগ বানিয়েছেন। হোয়াট এভার। তো আপনাকে আওয়ামী লীগ বানাই আমার মনে হয় মুশকিলের জায়গা হচ্ছে আপনি এক মুশকিলের জায়গা হচ্ছে আমি এনবিআর এর একটা সংস্কার, আমাদের এখানে ইকোনমিস্টরা এটাকে খুব প্রশংসা করেছে। সেটা নিয়ে আমাদের এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা জব রুলস ব্রেক করে আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, প্রতিষ্ঠানটিকে অচল করে দিয়েছে। সেখানে এমন এমন আচরণ তারা করেছে যা রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলনেও সাধারণত দেখা যায় না। এরকম পরিস্থিতিতে সরকার যখন বারবার তাদের সঙ্গে বসেছে, আলোচনা করেছে, সরকার কয়েকবার তাদেরকে হুঁশিয়ার করেছে আমাদের কঠোর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে সরকার কিভাবে কঠোর হতে পারে? সরকার আইনের মধ্য দিয়েই কঠোর হতে পারে। সরকারি চাকরির নিয়ম নীতি মেনে, আইন মেনেই কাউকে সে অবসরে পাঠানোর অধিকার সরকার সংরক্ষণ করে। এইটা সরকারি চাকরিতে, সরকারি ব্যবস্থায় নাগরিকের অধিকার এবং সেবা নিশ্চিত করার জন্য এই সুশাসনের সুযোগ হিসেবেই আইনে আছে। সেই আইনটুকুই সরকার জাস্ট ব্যবহার করছে। জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এর মধ্যে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত জেলা প্রশাসক পর্যায়ে আগামী কিছুদিনের মধ্যে রদবদল করা হতে পারে। এই ধরনের কথা গণমাধ্যমে আসছে, আমরা শুনতে পাচ্ছি। এ লক্ষ্যে এখন যোগ্য কর্মকর্তা বাছাই করা হচ্ছে। সত্যি কিনা একটু জানতে চাই আপনার কাছে। এরকম জিনিস আমিও গণমাধ্যমে দেখেছি। আমি এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো সিদ্ধান্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার জানা নেই। এটা জনপ্রশাসন মিনিস্ট্রি এবং নির্বাচন কমিশনের দিক থেকে কোনো রিকমেন্ডেশন আছে কিনা এটা তারা বলতে পারবে। ঠিক আছে, আমি আর 2 মিনিট সময় আমার প্রোডিউসারের কাছ থেকে চেয়ে নিচ্ছি এবং ঠিক 1 মিনিট করে আপনারা উত্তর দিবেন। মির্জা গালিব সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণ অভ্যুত্থান করতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আর জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচন সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, শেখ হাসিনার হাতে সব বাহিনী ছিল, দৌড়দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ ও বিস্ফোরণ হয়েছে তখন কি কেউ তাকে রক্ষা করতে পেরেছে? এটা কি কাকতালীয় কিনা যে নুরুল হক নূর এবং ডক্টর শফিকুর রহমান দুজনেই গণ অভ্যুত্থানের কথা বলেছেন, দুজনেই ষড়যন্ত্রের কথা বলেছেন, নাকি এর মধ্যে কোনো হিসেব নিকেশ আছে? না, আমি ষড়যন্ত্র শব্দের ব্যাপারে আমার আপত্তি আছে। রাজনীতিবিদদের উচিত না সবকিছু এই দৃষ্টিতে দেখা, কিন্তু আমি এর এসেন্সের সাথে এগ্রি করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে তরুণরা রাস্তায় দাঁড়িয়ে এই অভ্যুত্থান করেছে
তাদের একটা মানসপট আছে, তাদের একটা ডিফারেন্ট থট প্রসেস আছে। এই থট প্রসেস আমাদের ট্র্যাডিশনাল রাজনীতির সাথে কনফ্লিক্ট করে, তারা একটা পরিবর্তন চায়। আমাদের যারা ভেটারান পলিটিশিয়ান তারা যদি এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে না বুঝেন এবং আত্মস্থ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের মতো পরের পলিটিক্যাল পার্টিগুলোকেও প্রাইস পে করতে হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি করার অভিযোগ প্রমাণিত হলে শুধু দল থেকে বহিষ্কার নয়, ধরে তাকে পুলিশে দেয়া হবে। যখনই প্রশ্ন করা হয় আপনাদের দলের নেতাদের যে বিএনপি সারা দেশে যেসব চাঁদাবাজি দখলদারি করছে তার বিরুদ্ধে বিএনপি কি করছে, আপনারা বলে থাকেন যে বহিষ্কার করছে, এখন বললেন পুলিশে দেব। কিন্তু গত বছরে 21শে আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। 10 নভেম্বর তাদের সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর পাটোয়ারিকে মার্চে দলের প্রাথমিক সদস্যপদ সব পর্যায়ে থেকে বহিষ্কার করা হয়। একই অভিযোগেও ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম গোলাম মোস্তফা মাস্টারকে দলীয় সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু 1 মাস পর 17 এপ্রিল তাদের আবেদনের প্রেক্ষিতে দুজনেরই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। আপনারা কি বহিষ্কারটা করেন যে ক্ষণিকের জন্য পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার জন্য? না না নিকোল, একদমই না। যে কটা ঘটনা ঘটেছে তার চেয়ে বহিষ্কারের সংখ্যা আরো 1000 গুণ বেশি। আমাদের 3000 থেকে 4000 নেতাকর্মীকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। আর এই যে আহমেদ আজম ভাই যে কথাটা বলেছেন, আপনি আজকে বললেন যে তাদেরকে আইনের আওতায় আনবার ব্যাপারে, এই কথা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগে বলেছেন, অনেক আগে। এবং তিনি ইন্টারেস্টিংলি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাতে এই কথাটি বলেছিলেন। সেই সভায় আমি ব্রাহ্মণবাড়িয়ার সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং সেখানে তিনি বলেছিলেন যে এই মুহূর্তে আমরা ক্ষমতায় নাই, তবে ইনশাল্লাহ মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসব। আপনারা খুব স্পষ্টভাবে শুনে রাখেন, আমাদের ইউনিয়ন পর্যন্ত কর্মীরা উপস্থিত ছিল, আপনারা খুব স্পষ্টভাবে শুনে রাখেন জনাব তারেক রহমান বলছেন এই কথাটি যে আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসি আপনাদের কিন্তু এখনকার অপকর্মের জন্য এসে আমরা আবার মামলা দেব। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন প্লিজ।